হ্যাঁ জিমি ভাই, আপনার শেয়ার স্ক্রিন দিছি। ওকে, ধন্যবাদ। জিমি ভাই, একটা রিকোয়েস্ট। বলেন বলেন। ওই যে লেকচার শিটের কথাটা ভালো করে সুন্দর করে তো বুঝাই দিয়ে নি। ওকে ওকে, লেকচার শিটের কথাটা ওদের বলে দিয়েন যে কত নাম্বার লেকচার শিট। জিমি ভাই, একটা রিকোয়েস্ট। বলেন বলেন। ওই যে লেকচার শিটের কথাটা ভালো করে সুন্দর। কথা ইকো হচ্ছে। শুরু করে দেন ভাই, ক্লাস তাহলে শুরু করে দেন। হ্যাঁ, হ্যাঁ টিটো ভাই। হ্যাঁ ক্লাস শুরু করে দেন। হ্যাঁ শুরু করছি। আমি বললাম যে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বলবান, মানে ওরা কি সবাই ফেসবুক লাইভে জয়েন করছে আমার সাথে? হ্যাঁ, সবাই ফেসবুক লাইভে, আপনি কাউকে দেখতে পারবেন না, শুনতেও পারবেন না, আপনার মতো না, আপনি শুধু ওদের বুঝাই যাবেন আর কি। আল্লাহর রাস্তে বলে যাব, বাট ওরা সানরাইজের গ্রুপে তো, মানে সানরাইজের পেজে হ্যাঁ গেলে তো আমি ওদেরকে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা, সানরাইজ কলেজ অ্যাডমিশন নাকি? কলেজ অ্যাডমিশন, জি। ওখানে ওদের মেসেজগুলো আপনি দেখে নিতে পারবেন। কিন্তু আমি এই গ্রুপে নাই কেন? এই গ্রুপে আপনি নাই? আচ্ছা, আপনি রিকোয়েস্ট পাঠান। আমার জিগায় আপনি কোন ব্রাঞ্চের স্টুডেন্ট, আপনার স্কুল কলেজের নাম কি? দূর। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি অ্যাডমিট করে দিচ্ছি। ভাইয়া দেখেন এখন ঠিক আছে? যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। এভরিথিং ইজ ডার্ক। সাহেল ভুঁইয়া, কেউ কিছু দেখতেছো? আমরা এখনো তেমন কিছু দেখাই নাই। এটা কি ফিজিক্স ক্লাস? জি ফিজিক্স ক্লাস। ক্লাস স্টার্ট হয়েছে, আমরা এখনো তেমন কিছু পড়াই নাই। এরপরে এটা কি হাফ এন আওয়ারের জন্য এরকম থাকবে? না, হাফ এন আওয়ারের জন্য কিরকম থাকবে? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি মাত্রই জয়েন করছি, আর হচ্ছে আমি অনেকেই দেখতে পাচ্ছি। তাসলিমা বেগম, তারপরে মাসুকা অহনা, গোলাম রাব্বি, তাহমিদুল হাসান রাফিদ, নিগার সুলতানা, শাহরিয়ার ইমন, যারাই আছেন সবাই যারা জয়েন করছেন, সাহেল ভুঁইয়া, নিগার সুলতানা, আপনারা, আমি আশা করি আপনারা আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাওয়ারই কথা। আজকে হচ্ছে আমাদের যে লেকচারটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলছি, আমরা অ্যাকচুয়ালি সানরাইজের যে লেকচার নাম্বার হচ্ছে ফিজিক্স 5, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এই ফিজিক্স 5 লেকচার নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কথাবার্তা বলার কথা।
এই লেকচারের ভিতরে আমাদের তিনটা চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা হচ্ছে তরঙ্গ শব্দ। এই চ্যাপ্টারটা থেকেই বেশ কিছু গাণিতিক সমস্যা বা ইনফরমেশন, ম্যাথমেটিক্যাল টার্ম, এই জিনিসগুলো আমাদের এডমিশন টেস্টে আসবে। আর বাকি যে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এবং আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স। তো এই দুটো চ্যাপ্টার থেকে আমার কাছে মনে হয় যেন আসলে ইনফরমেটিভ জিনিসপত্র, যেমন ধরেন এক্স রে কোন কাজে ব্যবহার হয়, বা আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এগুলার কোনটার ভর কত, কোনটা কি না কি, এই জিনিসপত্রগুলো এইগুলো আসতে পারে হচ্ছে আমাদের পরীক্ষায়। ঠিক আছে? তো আমরা আমাদের আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 5 ফিজিক্স 5, এই লেকচারটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এই লেকচার নাম্বার 5 এ। এবং আমরা ওয়েভ এন্ড সাউন্ড, যেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ, এই তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে বেশি। তো আপনারা যদি আমার সাথে থাকেন, যদি আমাকে শুনতে পান, আমাকে জানাবেন যে আপনারা আমার কথাবার্তা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, কথাবার্তা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ মাহফুজ, গোলাম রাব্বি, মিসবা। আচ্ছা, আসেন আমরা শুরু করে ফেলি। তো ভাইয়া যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে? হ্যাঁ ভাইয়া, যথেষ্ট পরিমাণ ক্লিয়ার, যথেষ্ট পরিমাণ সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তো তরঙ্গ শব্দে ধরেন আপনারা দুইটা জিনিসের নাম শুনছেন, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমি শুরুতে জাস্ট আপনাদের যে কোনো কথা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান। বাদল মজুমদার, সাজ্জাদ, শাহরিয়ার নাফিস, থ্যাংক ইউ। আপনারা আমাকে কথাবার্তাগুলো জানান, আর আমি কিছু কথাবার্তা বলছি, সেগুলো দেখেন একটু ফলো করা যায় কিনা। একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর আরেকটা জিনিসের বোধহয় আপনারা নাম শুনছেন, যেটার নাম হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। পর্যায়বৃত্ত গতি এবং সরল ছন্দিত স্পন্দন, এই দুটো জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথাবার্তা বলবো। আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। সো পর্যায়বৃত্ত গতি অ্যাকচুয়ালি যে কোনো ধরনের পর্যায়বৃত্ততা হইতে পারে। পর্যায়বৃত্ততা দুই রকম, একটা হচ্ছে স্থানের পর্যায়বৃত্ততা, একটা হচ্ছে সময়ের পর্যায়বৃত্ততা। এই যে পর্যায়বৃত্ত গতি আছে, যে ইনফরমেশনটা আপনার জানা লাগবে, কোন ইনফরমেশনটা আপনার জানা লাগবে, যে এই পর্যায়বৃত্ত গতি জিনিসটা, এই যে পর্যায়বৃত্ত গতি জিনিসটা আছে, পর্যায়বৃত্ত গতি যে কোনো শেপ বা ডাইমেনশনের হইতে পারে। পর্যায়বৃত্ত গতি এটা বৃত্তাকার হতে পারে, পর্যায়বৃত্ত গতি এটা আয়তাকার হতে পারে। ঠিক আছে? এটা যে কোনো ধরনের শেপের হইতে পারে। ইভেন পর্যায়বৃত্ত গতি একটা ত্রিভুজাকার শেপেরও হইতে পারে। যে কোনো ধরনের শেপের পর্যায়বৃত্ত গতি হইতে পারে। ইভেন পর্যায়বৃত্ত গতিটা কি হইতে পারে? পর্যায়বৃত্ত গতিটা সরল রৈখিকও হতে পারে। যা যা ডিমেনশন আমরা জানি, যে কোনো ধরনের ডিমেনশনেই পর্যায়বৃত্ত গতি হওয়া পসিবল। কিন্তু যদি সরল ছন্দিত স্পন্দনের কথা বলি, কথা দুইবার শোনা যাচ্ছে, দুইবার শোনা যাওয়ার কথা না। আপনি কাইন্ডলি একটু নিজের, আপনার তো মাইক্রোফোন অন থাকার কথা না মিসবা, তাহলে কথাও দুইবার শোনা যাওয়ার আসলে কোনো কারণ নাই। আনটিল অর আনলেস কোনো টেকনিক্যাল গ্লিচ আছে, কথা অ্যাকচুয়ালি দুইবার শোনা যায় না। সবাই কি আমার কথা দুইবার শুনতে পাচ্ছেন? তাইলে আমি আমার এন্ড থেকে চিন্তা করবো। লাবণী, বাঁধন, শাহরিয়ার নাফিস, তোমরা কি সবাই আমার কথা দুইবার করে শুনতে পাচ্ছ নাকি? আমি তো একবারই কথা বলছি, আমাকে একটু জানেন। লাবণী বলছে ঠিক আছে, তাহলে আমিও ধরে নিচ্ছি ঠিক আছে। এই যে বললি মিসবা, তুই একটু ভাইয়া কেয়ারফুলি দেখ, তোর হয়তো নিজের মাইক্রোফোনটা, অডিওটা অন করা, সেই জনিত কোনো সমস্যা হইতে পারে। আর সরল ছন্দিত স্পন্দনটা কি হবে? সরল ছন্দিত স্পন্দনটা শুধুমাত্র হবে সরল রৈখিক গতি। সরল ছন্দিত স্পন্দনটা শুধুমাত্র হবে সরল রৈখিক গতি, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, আমাদের যে বেশিরভাগ কথাবার্তাগুলো আছে আমাদের এই চ্যাপ্টারে, আমরা যা কথাবার্তাগুলো বলবো, সকল কথাবার্তায় আমরা অ্যাকচুয়ালি বলবো কাকে নিয়ে? সকল কথাবার্তা আমরা আসলে বলবো হচ্ছে সরল ছন্দিত স্পন্দন নিয়ে। তো সরল ছন্দিত স্পন্দনের ভিতরে দুই ধরনের ফোর্সের কথা বলা হচ্ছে। একটাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক বল, বা যেটাকে আমরা বলবো হচ্ছে আরোপিত বল। বাহ্যিক বা আরোপিত বল, এই বাহ্যিক বল বা আরোপিত বল, এই বাহ্যিক বল বা আরোপিত বল সমান কি আপনারা জানেন নিশ্চয়। এই বাহ্যিক বল বা আরোপিত বল, বলকে আমরা এফ দিয়ে লিখি। এই এফ ইকুয়ালস টু হচ্ছে
কে ইন্টু এক্স, যেখানে কেটা কি জিনিস, কেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, কে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, এবং এই এক্সটা কি, এক্সটা হচ্ছে সংকোচন বা প্রসারণ। এক্স দিয়ে কি বুঝাচ্ছেন ভাইয়া? এক্স দিয়ে বুঝাচ্ছি সংকোচন বা প্রসারণ, দুইটাই হইতে পারে। ধরো একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে তুমি টান দিলাম স্প্রিংটা লম্বা হবে, বা চাপ দিলাম তখন স্প্রিংটা কি হবে, সংকুচিত হয়ে যাবে। তো এই এক্স দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এই এক্স দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে সংকোচন বা প্রসারণ। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাহ্যিক বল বা আরোপিত বল। আরেকটা ফোর্স আছে যেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং বল, যেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং বল, অথবা যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল শব্দটা আপনাদের অনেকের কাছেই নতুন হতে পারে। স্প্রিং বল বা প্রত্যয়নী বল, আপনারা এটার চেহারা অবশ্যই দেখে আসছেন, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। ব্যাপারটা হচ্ছে, আমি এই জায়গায় যদি তোমাকে একটা ছোট্ট স্প্রিং এঁকে দেখাই তাহলে তুমি কিন্তু বুঝবে। সেটা হচ্ছে এই যদি স্প্রিংটা, ধরো আমি এখান থেকে স্প্রিংটাকে ঝুলাই দিছি, ধরো এই যদি স্প্রিংটাকে এখান থেকে ঝুলাই দেওয়া হয়, আমি বাহ্যিক বলটা প্রয়োগ করতেছি কোন দিকে? বাহ্যিক বলটা আমি প্রয়োগ করতেছি নিচের দিকে। বাহ্যিক বলটাকে আমি এফ দিয়ে লিখেছি, আর এই যে প্রত্যয়নী বলটা আছে এটাকে ধরো আমি এফ প্রাইম দিয়ে লিখলাম, তাহলে আমার আলাদা করতে সুবিধা হবে। তাহলে বাহ্যিক বলটা কোন দিকে? বাহ্যিক বলটা ভাই নিচের দিকে। নিচের দিকে কোন ফোর্সটা কাজ করছে? নিচের দিকে কাজ করছে এফ পরিমাণ ফোর্স, আর উপরের দিকে একটা ফোর্স কাজ করছে। ওই ফোর্সটা কোনটা? ওই ফোর্সটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রত্যয়নী বল, দ্যাট ইজ এফ প্রাইম। এই এফ প্রাইমটা কাজ করছে হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে প্রত্যয়নী বল বা বাহ্যিক বল এবং আরোপিত বল। মানে অনেকে আসলে এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকে যে ভাই দুইটা ফোর্স। ইউসা আহমেদ আলিফ, শাহরিয়ার নাফিস, মিসবা, থ্যাংক ইউ, সবাই আছেন, সবাই ঠিকঠাক মতো আছেন। ফারিয়া খন্দকার, থ্যাংক ইউ স্যার। স্যার শব্দটা আসলে একটু বেশি ভারিক্কি মনে হয়, ভাইয়াও ডাকতে পারেন। স্প্রিং ধ্রুবকের কোনো ফিক্সড মান নেই, স্প্রিং ধ্রুবকের কোনো ফিক্সড মান নেই। স্প্রিং ধ্রুবকটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা এক একটা স্প্রিং এর জন্য, এটা স্প্রিং এর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। স্প্রিং ধ্রুবক, ওই যে আমরা স্প্রিং ধ্রুবক কে কে পেয়েছি, ওই স্প্রিং ধ্রুবক কে কে চাইলে আমরা লিখতে পারবো যে স্প্রিং ধ্রুবক k is equals to হচ্ছে f divided by x। এর এককটা আপনি মনে রাখবেন, এটা নির্দিষ্ট কোনো মান নাই। আমি আবারও বলছি, এটা নির্দিষ্ট কোনো মান নাই, এক এক ধরনের স্প্রিং এর জন্য এক এক ধরনের হবে। ভেরি গুড, শাহরিয়ার নাফিস বলেছে ডিপেন্ড করে। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের মান, স্প্রিং ধ্রুবকের একক হবে হচ্ছে নিউটন পার মিটার। ঠিক আছে, নিউটন পার মিটার, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ব্যাপার একটু বলে দেই আপনাদের সবার কাছে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে এই লেকচারটা পড়ছি, লেকচার নাম্বার হচ্ছে 5, ফিজিক্সের 5 নাম্বার লেকচারটা হচ্ছে আমরা পড়ছি। ঠিক আছে, 5 নাম্বার লেকচারটা আমরা পড়ছি, সবাই জানেন কিনা? তো এই যে 5 নাম্বার লেকচার শিটটা কি আপনাদের সবার কাছে আছে? কোন জায়গাটা বুঝেন নাই? শাহরিয়ার ইমন কোন জায়গাটা বুঝেন নাই ভাইয়া? স্প্রিং ধ্রুবকের একক, লাস্ট কথা আমরা সেটাই বলেছি। লেখা আমার পিকচারের নিচে চলে গেছে। ও আচ্ছা, সরি, ওখানে লেখা আছে স্প্রিং ধ্রুবক, এই জায়গায় লিখেছিলাম স্প্রিং ধ্রুবক। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখানে যে কথাটা লিখেছি সেটা আমি জাস্ট নিচে তোমার জন্য আরেকবার লিখে দিচ্ছি। ওখানে লেখা ছিল স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। এই যে স্প্রিং ধ্রুবকটা এখানে পাইছিলাম, এই স্প্রিং ধ্রুবকটার কথাই লিখছিলাম। এবং এই জায়গা থেকে দেখো, স্প্রিং ধ্রুবক কে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? স্প্রিং ধ্রুবক কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে f ডিভাইডেড বাই x, এটাই লিখেছি আমরা। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক কে ইকুয়ালস টু হচ্ছে f বাই x। ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম, আমরা আজকে হচ্ছে 5 নাম্বার লেকচারটা পড়ছি। তো এই 5 নাম্বার লেকচারটা পান নাই ভাইয়া? এই যে 5 নাম্বার লেকচার শিটটা আছে, 5 নাম্বার লেকচার শিটটা যদি আপনারা একটু ফলো করেন, এই লেকচার শিটে কিন্তু ধরেন শুরুতে আপনাদের জন্য বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে।
আচ্ছা, লেকচার 5টা আসলে পেয়ে যাবেন। প্রত্যয়নী বল হচ্ছে যেই বলটা স্প্রিংটাকে তার আগের জায়গায় ফেরত নিয়ে যায়, এইটা হচ্ছে বাহ্যিক বল বা আরোপিত বল। আচ্ছা, আমার কথা শুনেন সবাই, যে পেয়েছেন বা পান নাই সমস্যা নাই, আমি বলে দিচ্ছি কি দিয়ে কি করতে হবে। আমার কথা শুনেন সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ লাবণী, শারিয়ারিমন এবং অন্যান্যরা। একজন জিজ্ঞেস করেছেন প্রত্যয়নী বল কাকে বলে, এটা একটু জেনে নেন। প্রত্যয়নী বল কাকে বলে? প্রত্যয়নী বল হচ্ছে স্প্রিংটার উপরে আপনি যখন একটা ফোর্স অ্যাপ্লাই করেছেন, তখন স্প্রিংটা কি হয়েছে? স্প্রিংটা প্রসারিত হয়েছে। তো স্প্রিংটা প্রসারিত হয়েছে কার জন্য? স্প্রিংটা প্রসারিত হয়েছে তার এফ এর কারণে, যে বাহ্যিক বলটা আমরা প্রয়োগ করেছি সেটার কারণে সে প্রসারিত হয়েছে। আর এই এফ প্রাইমটা কি করেছে? এই এফ প্রাইমটা হচ্ছে স্প্রিংটাকে তার আগের জায়গায় ফেরত নিয়ে গেছে। ঠিক আছে? জুল পার মিটার স্কোয়ারও হবে। স্মিতা রয়, তুমি যেটা বলেছো জুল পার মিটার স্কোয়ার, সেটাও হতে পারে, কারণ এই যে নিউটনটা আমরা লিখেছি, নিউটন। আচ্ছা, আমি একটু পেজটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি পেজটা সেভ করে রাখছি। এই পেজটা ইনশাল্লাহ তোমাদের মেসেঞ্জারের গ্রুপ বা যে কোনো জায়গায় সেটা হচ্ছে চলে যাবে। মেসেঞ্জার গ্রুপ বা যে কোনো জায়গায় এটা হচ্ছে চলে যাবে। আমি একটু ক্লিয়ার করে দেই, তাহলে ক্লিয়ার করে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি স্প্রিং ধ্রুবকের একক কি বলেছি? আমি স্প্রিং ধ্রুবকের একক বলেছি কে ইকুয়ালস টু হচ্ছে নিউটন পার মিটার। তো এখন কারো মনে হচ্ছে যে এটা তো নিউটন পার মিটার না হয়ে বইতে অন্য কিছু লেখা আছে। তো অন্য কিছু কেন লেখা আছে? অন্য কিছু লেখা থাকার কাহিনীটা একটু শুনে নেন। অন্য কিছু লেখা থাকার কাহিনীটা হচ্ছে নিউটন সমান কি? নিউটন হচ্ছে কার একক? নিউটন হচ্ছে ফোর্সের একক হচ্ছে নিউটন। তো বল F equals to আমরা কি জানি? F equals to হচ্ছে হ্যাঁ kg meter per second square. F equals to ma, that means kg meter per second square. তো এইটা যদি F এর একক হয় kg meter per second square, তাহলে এই kg meter per second square আমরা k সমান কি জানি? k সমান আমরা জানি হচ্ছে f divided by x. That means f এর একক উপরে কি থাকছে? f এর একক উপরে থাকবে kg মিটার পার সেকেন্ড স্কয়ার, নিচে থাকবে হচ্ছে x। x মানে কি? x মানে হচ্ছে মিটার। স্মরণের একক কি? স্মরণের একক হচ্ছে মিটার। তাহলে এই মিটার মিটার যদি আপনি ক্যান্সেল আউট করে দেন, মিটার মিটার ক্যান্সেল আউট করে দিলে আপনি কি পেয়ে যাবেন? আপনি পেয়ে যাবেন স্প্রিং ধ্রুবকের আরো একটা একক। ভেরি গুড, যেই ধরিয়ে দিয়েছেন, স্প্রিং ধ্রুবকের আরো একটা একক হতে পারে কেজি সেকেন্ড ইনভার্স 2। বলেন বুঝেছেন কিনা? দুইটাই ওকে? হ্যাঁ, দুইটাই ওকে। স্প্রিং ধ্রুবকের যে দুইটা একক আছে দুইটাই ওকে। আচ্ছা, ওইটা জুল পার মিটার স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, ওইটা আবার শক্তির একক। সেটাও ঠিক আছে। আচ্ছা, আমি তো এখানে অন্য একটা একক দেখাই ফেলছি। এককের অভাব নাই, অনেক কিছু বের হইতে পারে, এককের অভাব নাই। আপনারা যেটা বলছেন বা বইতে যেটা আছে কথা বললেন, বইতে যেটা দেওয়া আছে শক্তি, এনার্জি, বইতে দেওয়া আছে এনার্জি বা শক্তির একক। তো এনার্জি বা শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। জুল মানে আসলে কি? জুল মানে হচ্ছে আসলে নিউটন মিটার। জুল মানে কি? জুল মানে হচ্ছে নিউটন মিটার। জানেন কিনা? কাজের একক, এটা জানা আছে না সবার? কাজের একক মানে হচ্ছে জুল। আপনারা কি জানেন? ডব্লিউ সমান এফ ইন্টু এক্স। জানেন না? ডব্লিউ সমান এফ ইন্টু এক্স। তার মানে কি? বল ইন্টু সরণ। বলের একক কি? নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাইলে এখান থেকে আপনি ফোর্সের আরেকটা ইউনিট পেয়ে যাবেন। ফোর্সের আরেকটা ইউনিট আপনি কি পেয়ে যাবেন? ফোর্সের আরেকটা ইউনিট পেয়ে যাবেন হচ্ছে আপনি ডব্লিউ ডিভাইডেড বাই এক্স। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে কাজ, দ্যাট মিন্স হচ্ছে জুল। নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে মিটার। দ্যাট মিন্স ফোর্সের ইউনিট আপনি কি পাইলেন? ফোর্সের ইউনিট আপনি পাইলেন হচ্ছে জুল পার মিটার। তো এখান থেকে যদি এবার কে এর ইউনিট বাইর করতে চান, তাহলে কে ইকুয়ালস টু এফ বাই এক্স। দ্যাট মিন্স জুল পার মিটার। নিচে হচ্ছে আরেকটা মিটার, নিচের মিটার যখন উপরে চলে যাবে আরো একটা মাইনাস
এম আসবে, দ্যাট মিন্স একক আসবে হচ্ছে জুল মিটার ইনভার্স 2। তাহলে দেখেন অনেকগুলো এককের সাথে আপনারা অ্যাকচুয়ালি পরিচিত হয়ে গেলেন। যদিও স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটারটাই অ্যাকচুয়ালি বেশি পরিচিত। স্প্রিং ধ্রুবকের একক বলতে কে এর ইউনিট আমরা জুল পার মিটার দিয়ে বেশি লিখে থাকি। সরি, নিউটন পার মিটার, আমি ভুল বলছি, নিউটন পার মিটার। সব স্প্রিংয়ের একরকম না। স্প্রিং ধ্রুবকের মান চেঞ্জ হয় কেন? স্প্রিং ধ্রুবকের মান অনেক কারণে চেঞ্জ হয়। এটা স্প্রিং এর উপাদানের বৈশিষ্ট্য, স্প্রিং এর পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, ভালো কথা বলেছে। টাইটান রেনেসা হচ্ছে বিশাল কথা বলে ফেলেছে। সব স্প্রিং এর ক্ষেত্রে একরকম হবে না, এটাই স্বাভাবিক। স্প্রিং ধ্রুবক অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? অনেক কিছুর উপর স্প্রিং ধ্রুবকের মান ডিপেন্ড করে। ইভেন আমরা যখন কলেজে উঠবো, এই স্প্রিং ধ্রুবক বিষয়টা কলেজেও থাকবে। তো তখন আপনি দেখবেন যে একটা স্প্রিংকে যখন আপনি কেটে ছোট ছোট টুকরা করবেন, তখন তার স্প্রিং ধ্রুবকের মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আবার স্প্রিংকে সমান্তরালে বসাইলেন, পাক সংখ্যা, এলিমেন্ট, প্রচুর জিনিসপত্রের উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি এই স্প্রিং ধ্রুবকের এইটুকু জায়গার ভিতরে অনেক বেশি আসলে পেঁচাবে না। এইটুকু জায়গার ভিতরে আপনাদের অনেক বেশি পেঁচানোর সম্ভাবনা হচ্ছে নিতান্তই কম, ঠিক আছে? আচ্ছা, আমি এই পেজটাও সেভ করে রাখছি, ক্লিয়ার করে দিব। সবাই আছেন আমার সাথে? অবশ্যই ক্ষয় হওয়া মানেই তো আসলে তার দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে। ক্ষয় হয়ে গেছে মানেই তো তার দৈর্ঘ্যের কিছুটা অংশ চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই স্প্রিং এর তার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। তো দৈর্ঘ্য যদি পরিবর্তন হয় তখন অবশ্যই কি হবে? দৈর্ঘ্য পরিবর্তন হইলে অবশ্যই তার স্প্রিং ধ্রুবকের মান পরিবর্তন হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, যাই হোক, অনেক মানুষ যেহেতু জয়েন করে ফেলেছেন, আমি একটু এক লাইন দুই লাইন কথাবার্তা বলি। সেটা হচ্ছে অ্যাবাউট কলেজ অ্যাডমিশন টেস্ট। এই বছর এমনিতেই বেশিরভাগ কলেজে অনলাইনে অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। অফলাইনে ফিজিক্যালি আপনারা হয়তো অ্যাডমিশন টেস্ট দিবেন না। সো অনলাইন অ্যাডমিশন মানে মোরাললেস জিনিসটা হবে এমসিকিউ। সো এমসিকিউতে আপনারা যে যাই দাগাবেন সেটা তো অবশ্যই ঠিক হইতে হবে। এমসিকিউ যা দাগাইলাম আন্দাজে দাগাই দিলে হবে না, সেটা অবশ্যই ঠিক হইতে হবে। আমি শুধু স্পেশালি এনডিসি ভর্তি পরীক্ষার জন্য দু একটা কথা একটু বলে দিতে চাচ্ছি। অনেকেই হয়তো আছেন যারা হচ্ছে এনডিসি তে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন বা এনডিসি তে ভর্তি পরীক্ষা দিবেন, ছেলেদের জন্য স্পেশালি। নটরডেম কলেজে আপনি কয় লাইন ফিজিক্স পারেন, কয় লাইন কেমিস্ট্রি পারেন, কয় লাইন ম্যাথ পারেন, সেটা দেখে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভর্তি নেওয়া হবে না। আপনি যদি একজন সেন্সিবল মানুষ হন, আপনি যদি কথাবার্তা বলতে পারেন, আপনার যদি বেসিক মানে আউটলুকটা যদি ভালো থাকে, দেখে যদি মনে হয় যে না এই মানুষটা বুদ্ধিমান বা এই মানুষটা চালাক চতুর বা এই মানুষটাকে নিয়ে আসলে মানে কাজ করলে সে আসলে ভালো করবে, এই ডিসিশনটা এনডিসি কলেজের স্যাররা নিবে। এবং এনডিসির ভাইভা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি না এই বছর আপনাদের ভাইভাটা ওরকম হবে কিনা। আমাদের সময়ে দুর্ধর্ষ লেভেলের ভাইভা হইতো, ঠিক আছে? এবং অনেক উইয়ার্ড কোয়েশ্চেন, অকওয়ার্ড কোয়েশ্চেন আমরা ভাইভাতে ফেস করছি, ঠিক আছে? এক্সপেক্টও করি নাই। হুট করে জিজ্ঞেস করলো 5টা সিগারেটের ব্র্যান্ডের নাম বলো, এরকম হয়েছে, ঠিক আছে? তো নট অলওয়েজ, সবসময় এরকম হবে এরকম না। অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ছেলেদেরকে হুট করে জিজ্ঞেস করলো প্রেম কয়টা করো, ঠিক আছে? এমসিকিউ হবে তো অবশ্যই শিওর, এবছর অবশ্যই এমসিকিউ পরীক্ষা হবে, রিটার্ন হওয়ার তো আসলে অপশন নাই। আমি যেটা বলবো, অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবেন, ইউ হ্যাভ টু বি অন ইউর সেলফ। আপনি যদি কনফিডেন্টলি যদি ইন্টারভিউ বা ভাইবা হবে না বলছেন অনেকেই, গুড, ভাইবা না হলে ভালো, তাহলে অ্যাকচুয়ালি পুরোটাই আপনার রিটার্নের উপর ডিপেন্ড করছে। এমসিকিউ হবে শিওর, হ্যাঁ এমসিকিউ হবে শিওর, এবছর এমসিকিউ হবে ইনশাল্লাহ শিওর। এটা অ্যাকচুয়ালি কলেজ টু কলেজ ডিপেন্ড করবে যে আসলে আপনি এমসিকিউ ভুল দেখালে আপনি নেগেটিভ মার্কিং পাবেন কি পাবেন না, ঠিক আছে? এমসিকিউ আপনি নেগেটিভ মার্কিং পাবেন কি পাবেন না, এটা হচ্ছে আপনার এক এক কলেজের জন্য এক এক রকম।
রিটেনটা আসলে কঠিন। রিটেনটা ডিজিটালি আপনি আসলে বাসায় বসেই যদি পরীক্ষা দেন, বাসায় বসেই যদি আপনি আসলে পরীক্ষা দেন, তাহলে রিটেন বিষয়টা একটু কঠিন। রিটেন আসতে পারে না বোধহয়, আই ডোন্ট নো, রিটেন আসার আমি চান্স দেখি না। যাই হোক, আমি খালি গল্পই করছি। আমরা আবার একটু পড়ালেখায় ফেরত আসি, সেটা হচ্ছে শব্দ। তো শব্দের বেগ সংক্রান্ত এই সূত্রের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত, সেটা হচ্ছে v equals to f lambda। এই সূত্রের সাথে আপনারা পরিচিত, শব্দের বেগ v equals to হচ্ছে f lambda। তো এই যে এই v equals to f lambda সূত্রটা, এই সূত্রটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে ফেলতে পারি, বিভিন্ন ধরনের কেসে, বিভিন্ন ধরনের ঘটনা এই সূত্রটা ঘটাতে পারে। দেখেন কোন কলেজে অ্যাকচুয়ালি এমসিকিউ হবে আর কোন কলেজে অ্যাকচুয়ালি রিটেন পরীক্ষা হবে, এটা অ্যাকচুয়ালি আপনারা কলেজ টু কলেজ সার্কুলার দেখলেই জানতে পারবেন। আমার কথা হচ্ছে এইটা। আর যদি রিটেন পরীক্ষা নিতে হয়, আমি যেটা বুঝি যে আসলে আপনাকে ফিজিক্যালি কলেজে ডেকে নিতে হবে। তো ফিজিক্যালি কলেজে ডেকে নিলে আসলে এইচএসসির ক্ষেত্রেও কি একই নিয়ম? এইচএসসির কথা তো এখানে হচ্ছেই না, এইচএসসির কথা এখানে হচ্ছেই না। সো আমি আসলে এইচএসসি নিয়ে কথা বলতে চাচ্ছি না এখানে। ঠিক আছে, এইচএসসি নিয়ে যদি আমাদের আলাদা কোনো ফোরামে দেখা হয়, আলাদা কোনো আড্ডায় দেখা হয়, আমরা এইচএসসি নিয়ে কথা বলবো। আচ্ছা, আসেন আমি একটু v equals to f lambda নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আপনাদের চ্যাটের কথাবার্তা পড়বো না, চ্যাটের কথাবার্তা পড়তে গেলে আমি প্রচন্ড ডিস্ট্রাক্টেড হচ্ছি। আমি খালি মানুষজনের সাথে কথাই বলছি, আমি কিছু পড়াচ্ছি না, পরে টিটো হয়ে যেতে যাবে। আচ্ছা, v equals to f lambda, সবাই আমার কথা শুনেন। যদি আপনাদের গল্প করা শেষ হয়ে গিয়ে থাকে, অথবা আপনারা গল্প করতে পারেন আল্লাহ রাসূলের নাম করে, সেটা হচ্ছে দুইটা কেস এখানে হইতে পারে v equals to f lambda কেসে। সেটা হচ্ছে শব্দের বেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক, এবং শব্দের মানে শব্দের বেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক, বা শব্দের বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক। এখানে সবকিছু জানেন। ল্যামডা দিয়ে আমরা কি বুঝাই? ল্যামডা দিয়ে আমরা বুঝাই হচ্ছে তার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এফ দিয়ে বুঝাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবং ভি দিয়ে বুঝাই কি? ভি দিয়ে বুঝাই হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে ভি দিয়ে বোঝানো হয় হচ্ছে শব্দের বেগ। এই তিনটা জিনিস, ঠিক আছে? ও আই এম সরি, এইচসিসি মানে হলি ক্রস কলেজ, আই ফরগট, আই এম সরি। হ্যাঁ, হলি ক্রস কলেজে কি জানতে চাচ্ছেন? হলি ক্রস কলেজে কি জানতে চাচ্ছেন? কি জানতে চাচ্ছেন বলে ফেলেন। আমি লিখতে লিখতে আপনি আপনার কথাগুলো বলে ফেলেন, তাহলে আমি লেখা শেষ করে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ লাবণী, বলো কি জানতে চাচ্ছ ভাইয়া? আসি হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 এ আমি আপনাদেরকে বললাম যে শব্দের দুইটা ভিন্ন মাধ্যম। শব্দ কি হয়েছে? শব্দ দুইটা ভিন্ন মাধ্যমে চলাচল করতেছে, কিন্তু শব্দটা একই উৎস থেকে নির্গত হয়েছে, একই উৎস থেকে নির্গত হওয়া শব্দ। তাহলে এই কথাটার শানে নজুল কি, বা এই কথাটার তাৎপর্য কি? এই কথাটার শানে নজুল বা তাৎপর্য হচ্ছে সেইম নাকি বলতে কি জানতে চাচ্ছ? এমসিকিউ হবে কিনা? আমার মনে হয় এবার সবগুলোতেই এমসিকিউ হবে। রিটেন হওয়ার সম্ভাবনা খুব কম, বলেই আমি মনে করি। রিটেন পরীক্ষা নিতে হলে আপনাকে বাসা থেকে ডেকে নিয়ে যাইতে হবে। রিটেন হওয়ার সম্ভাবনা বেশ কম। আমি জানি না, সবগুলো কলেজের আমি এখনো সার্কুলার দেখি নাই। একদম জেনুইন সত্যি কথা হচ্ছে, আমি এখনো সবগুলো কলেজের সার্কুলার দেখি নাই। সো সবগুলো কলেজের বিষয়টা আমি আসলে আপনাকে এখন জানাতে পারছি না, আমি দুঃখিত। সার্কুলার দেখেন, এটা সার্কুলার কলেজ টু কলেজ ডিপেন্ড করবে, কলেজ টু কলেজ ভ্যারি করবে। উৎস যদি একই হয়, কথা শুনো, একটা শব্দের উৎস একই, ধরো একটা গাড়ি হর্ন বাজাচ্ছে, একটা ট্রাক আছে, ট্রাকটা হর্ন বাজাচ্ছে, তাহলে একটা উৎস থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক সবসময় সেম হবে। হওয়ার প্রবাবিলিটি বেশি যে কোনো জায়গার। আমি জানি না, আমি আবারও বলতেছি, আমি জানি না। আমি কি এটা লিখে এখন আমার পিছনে একটা বোর্ডে টাঙাই দিব? আমি আপনাদের বিভিন্ন কলেজের সার্কুলার দেখি নাই, ঠিক আছে? তো যদি সার্কুলার দেখা না হয়ে থাকে, তো আমার পক্ষে আসলে জানাটা সম্ভব না। যেই কলেজের সার্কুলার দিছে আপনারা সেই কলেজের সার্কুলার দেখেন,
দেখলেই আপনি জানতে পারবেন, দেখলেই আপনি জানতে পারবেন। হইলো তো, বাদ, আমি আর তোমাদের সাথে কথাবার্তা বলবো না। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, না আমি কথাবার্তা বলবো, তোমাদের সাথেই কথাবার্তা বলবো, সেটা হচ্ছে শব্দ যদি দুটো ভিন্ন মাধ্যমে থাকে, দুটো ভিন্ন মাধ্যমে শব্দের বেগের মান হবে ভিন্ন, কিন্তু শব্দের উৎস যদি একই হয় তাহলে শব্দের কম্পাঙ্ক হবে সেম, অর্থাৎ দুইটা কম্পাঙ্ক সেম, f1 আর f2 সেম। তো ধরে নিলাম এই f1 সমান f2 সমান কি, এই f1 সমান f2 সমান হচ্ছে আমি f ধরে নিলাম। তো এটা ধরে নিলে আমার লাভ কি, সেটা হচ্ছে v1 equals to, নাফিস খুব মজা নিচ্ছে না, v1 equals to আমি কি লিখতে পারবো, v1 equals to আমি লিখতে পারবো f into lambda 1, এবং v2 equals to আমি লিখতে পারবো হচ্ছে f into lambda 2। তো এই মত অবস্থায় আমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেই, দ্যাট মিন্স আমি যদি করে দেই হচ্ছে v1 divided by v2, v1 divided by v2, এই কাজটা যদি করে দেই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে lambda 1 divided by lambda 2। তাহলে প্রথম আপনি এখান থেকে, আমার ধারণা অনেকেই আপনারা এই চেহারাটার সাথে পরিচিত, বইতে নিশ্চয়ই আছে বা আমি জানি না, এটা একদমই কমন একটা জিনিস। এখান থেকে আমরা একটা জিনিস পেয়েছি যে শব্দের বেগের মান তার তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। শব্দের বেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের v is proportional, যদি একই উৎস হয়, আবারও বলছি উৎসটা একই হতে হবে, তাহলে v is proportional কি হবে, v is proportional হবে হচ্ছে ল্যামডা। এই ধরনের ছোটখাটো ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে এমসিকিউ তে খুবই হেল্প করবে। বা যদি বড় অঙ্ক আছে, বড় অঙ্কতে গেলে তো অবশ্যই এটা একটা সূত্র হিসেবে আপনি ব্যবহার করবেন। এই সূত্র নিয়ে শব্দের চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে, যদি আপনারা বড় ম্যাথ এক্সপেক্ট করেন, যদি রিটেনে ম্যাথ আসে, অবশ্যই সেটা হয় প্রতিধ্বনি রিলেটেড অথবা শব্দের বেগ রিলেটেড, এই ফরম্যাটের জিনিসপত্রগুলো থেকেই আসবে, একদম গ্যারান্টি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা দেখে নিলাম হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 এ কি হচ্ছে, কেস নাম্বার 1 এ শব্দের বেগের মান কি, কেস নাম্বার 1 এ শব্দের বেগের মান ভিন্ন, কারণ মাধ্যম ভিন্ন তাই, কিন্তু উৎস যেহেতু একই তাই শব্দের কম্পাঙ্ক একই। এটা হচ্ছে একটা কেস। এবারে চলে আসেন, আমরা দেখে নিব হচ্ছে কেস নাম্বার 2। এবার আমরা কেস নাম্বার 2 টা দেখে নেই। কেস নাম্বার 2 তে আমরা ডিফারেন্ট জিনিসটা করব। কেস নাম্বার 2 তে এবার আমরা বলবো হচ্ছে, এবারে মাধ্যমটা হবে একই, শব্দ দুইটা মাধ্যমে একই মাধ্যমে শব্দ থাকবে, মাধ্যম একই হবে, কিন্তু উৎস হবে ভিন্ন। উৎস ভিন্ন মানে কি, মনে করেন আমি কথা বলছি, আমি হচ্ছে একটা উৎস, আর মনে করেন একটা ট্রাক হর্ন বাজাতে বাজাতে চলে যাচ্ছে বা হর্ন বাজাচ্ছে, তাহলে ওই ট্রাকটা হচ্ছে আরেকটা উৎস। তাহলে একই মাধ্যম কিন্তু দুইটা ভিন্ন উৎস হচ্ছে ভিন্ন। তাহলে এবারে আমরা এই কেসটা নিয়ে কাজ করব। তাহলে এই কেস নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন আসলে কি হবে খেয়াল করেন, মাধ্যম যখন একই থাকবে, মনে রাখবেন মাধ্যমের সাথে সম্পর্ক হচ্ছে শব্দের বেগের। তো মাধ্যম যখন একই থাকবে তখন শব্দের বেগের মান হবে একই, v1 সমান হবে v2, এইটা সমান হবে v। শব্দের বেগের মান হচ্ছে সেম, কিন্তু উৎস যেহেতু ভিন্ন তাই শব্দের কম্পাঙ্ক দুটো হবে ভিন্ন ভিন্ন। f1 is not equals to হবে f2। তাহলে এবার এই হচ্ছে কেস, এই কেস নিয়ে এবার আমরা কাজ করব। এই কেস নিয়ে আমরা কি কাজ করব সেটা খেয়াল করেন, সেটা হচ্ছে v1 equals to আপনি কি লিখতে পারবেন, মানে v1 তো আসলে v1 মানে তো অ্যাকচুয়ালি v1 মানে v, এটা সমান আপনি লিখতে পারবেন হচ্ছে f1 lambda 1, এবং v2 equals to হচ্ছে v, এটা সমান আপনি লিখতে পারবেন হচ্ছে f2 lambda 2। তো এখানে খেয়াল করেন দুইটা সমীকরণই অ্যাকচুয়ালি v এর ইকুইভ্যালেন্ট, f1 lambda 1 সমান v, f2 lambda 2 সমান হচ্ছে v। তাহলে এই জায়গায় আপনি যেটা লিখতে পারবেন সেটা হচ্ছে f1 lambda 1 equals to হচ্ছে f2 lambda 2। therefore এইখান থেকে আপনি আরেকটা ফর্মুলা পেয়ে যাবেন, সেটা হচ্ছে f1 divided by f2 equals to হচ্ছে lambda 2 divided by হচ্ছে
ল্যামডা 1। সো প্রথম কথা হচ্ছে এইটাকে আমরা ব্যবহার করব কি হিসেবে, এটাকে আমরা ব্যবহার করব হচ্ছে সূত্র হিসেবে। এই সূত্রটা দিয়ে আপনি ম্যাথ সলভ করবেন এবং এখান থেকে রিলেশনশিপ আপনি যেটা মনে রাখবেন যে শব্দের কম্পাঙ্ক হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। শব্দের কম্পাঙ্কটা কি? শব্দের কম্পাঙ্কটা তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। শব্দের কম্পাঙ্কটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইটুকু লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাবেন সবাই। যদি এইটুকু লেখা হয়ে থাকে, এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এই জিনিসপত্রগুলো আপনাদের জানা আছে কিনা বা কমন জিনিসপত্র, এটা অ্যাকচুয়ালি বইতেই আছে আই হোপ, বা একটু বইয়ের জিনিসপত্র আপনি দেখেন। আমরা কিন্তু হচ্ছে এখানে নতুন কোনো সূত্র লিখি নাই। আপনি যা জানেন সব জানা জিনিসের ভেতর থেকেই আমরা অ্যাকচুয়ালি কথাবার্তা বলেছি। যা কিছু আপনার জানা আছে সেই জানা জিনিসের ভেতর থেকে আমরা জাস্ট একটু দুইটা জিনিসপত্রের চেহারা একটু দেখে নিয়েছি। সবার হয়েছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি পেজটা সেভ করে রাখছি, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, ভিন্ন মাধ্যম ভিন্ন উৎস, এটা অ্যাকচুয়ালি একটা সার্টেন কেসে কখনো সম্ভব না। তখন অ্যাকচুয়ালি সবগুলাই ভেরিয়েবল, তখন অ্যাকচুয়ালি কারো সাথেই কারো কোনো সম্পর্ক থাকবে। যদি মাধ্যম ভিন্ন হয় তাহলে শব্দের বেগ ভিন্ন, যদি উৎস ভিন্ন হয় তখন অ্যাকচুয়ালি শব্দের কম্পাঙ্ক ভিন্ন। তো তখন অ্যাকচুয়ালি এদেরকে আপনি কোনো ফর্মুলেশনে ফেলতে পারবেন না। ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি ওই v1 সমান হবে f1 ল্যামডা 1, ওইটার আসলে কোনো কেস হয় না। আপনি যেটাকে কেস নাম্বার 3 বলছেন, এটা কেস নাম্বার 3 এর কিছু নাই। v1 সমান f1 ল্যামডা 1 এবং v2 সমান হচ্ছে f2 ল্যামডা 2। তো ওই জায়গায় আসলে আপনার আলাদা করে আর কিছু করার নাই। ঠিক আছে, এই জায়গায় আপনি নতুন কিছু আর করতে পারবেন না যদি উৎস ভিন্ন হয় এবং মাধ্যমও ভিন্ন হয়। উৎস এবং মাধ্যম দুইটাই ভিন্ন, তাহলে এই জায়গায় আপনার অ্যাকচুয়ালি তেমন কিছু করার নাই। আচ্ছা, সবই ভিন্ন হবে। হ্যাঁ, এই যে সবই ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, সবই ভিন্ন হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই ইনফরমেশনটাও আপনারা জানেন নিশ্চয়ই যে শব্দ কি ধরনের তরঙ্গ। শব্দ কি অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? শব্দ শব্দ অনুপ্রস্থ তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ? শারিয়ান নাফিস, শব্দ অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? কেউ হয়তো এখন আমার কথা শুনতে পাচ্ছেন না। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ অগ্রসর হয় হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। অনুদৈর্ঘ্য তরঙ্গ অগ্রসর হয় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। এবং আলো হচ্ছে কি? আলো হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। থ্যাংক ইউ। আলো হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ কিভাবে অগ্রসর হয়? অনুপ্রস্থ তরঙ্গ অগ্রসর হয় হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ, এইটা সৃষ্টির মাধ্যমে একটা অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে অগ্রসর হয়। তাইলে আমি ছোট্ট করে অনুপ্রস্থ তরঙ্গের একটা কেস আপনাকে একটু দেখাই যাই। এই কেসটা আপনার এমসিকিউ তে যদি ভালো একটা এমসিকিউ আপনাকে দেয়, সেখানে আপনার এই কনসেপশনটা দরকার হবে। সেটা হচ্ছে, সবাই খেয়াল করি, আমি ধরে নিলাম
হ্যালো হ্যালো, আমি ফেরত এসেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আলো তাড়িত চুম্বক তরঙ্গ। হ্যাঁ আমি জানি আলো তাড়িত চুম্বক তরঙ্গ। তাহলে হ্যালো, শুনতে পাচ্ছেন তো? অবশ্যই আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আপনার কনসেপশন ঠিক আছে, আলো তাড়িত চুম্বক তরঙ্গ, সেটা ঠিক আছে, কিন্তু আলো অ্যাকচুয়ালি অনুপ্রস্থ তরঙ্গ। আলো অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, আলো অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। আলো যে কোনো মাধ্যমের ভিতরে একটা সাইনোসয়েডাল কার্ভ করে অগ্রসর হয়। আলো একটা সাইন কার্ভ করে অগ্রসর হয়। ঠিক আছে, আলো অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, মানে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক আছে, আলো অবশ্যই তাড়িত চুম্বক তরঙ্গ। তো এটা আপনি এখনো জানেন না, এটা আপনি জানবেন আর একটু বড় হইলে। যে ওই যে আপনি বললেন যে তাড়িত চুম্বক তরঙ্গ, তো তাড়িত চুম্বক তরঙ্গ কিভাবে গতিশীল হয়? তাড়িত চুম্বক তরঙ্গ গতিশীল হয় হচ্ছে একটি সাইন কার্ভের আকারে। তাড়িত চুম্বক তরঙ্গ গতিশীল হয় হচ্ছে সাইন কার্ভের আকারে। তো এই যে সাইন কার্ভের আকারে অগ্রসর হচ্ছে, সো এটাই অ্যাকচুয়ালি কি? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটি অনুপ্রস্থ তরঙ্গের গ্রাফ। ঠিক আছে, এটাই হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গের গ্রাফ। ঠিক আছে, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা একটু শোনেন। আর আপনার কথা ঠিক আছে, আলো তাড়িত চুম্বক তরঙ্গ, আমি আপনার সাথে একমত। তাড়িত চুম্বক তরঙ্গ ইটসেলফ যান্ত্রিক তরঙ্গ হইলেই সেটা অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। ঠিক আছে, তাড়িত চুম্বক তরঙ্গের শেপটাও হচ্ছে এইটা, তাড়িত চুম্বক তরঙ্গের শেষটাও মানে শেপটাও হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে, যেটা বলতে চাচ্ছিলাম একটু আমাকে বলতে দেন, সেটা হচ্ছে ধরে নিলাম এই এ বিন্দু থেকে একটা তরঙ্গ তৈরি হয়েছে, এ বিন্দু থেকে তরঙ্গটা বি বিন্দুতে আসছে। তো এ থেকে তরঙ্গটা যদি বি বিন্দুতে যায়, এইটুকু সময়ের ভিতরে তরঙ্গটা যেই দূরত্বটা অতিক্রম করছে, এইটুকু সময়ের ভিতরে তরঙ্গটা যেই দূরত্বটা অতিক্রম করছে, এইটুকু দূরত্বকে আমরা বলতে পারি এইটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। বলা যায় কিনা? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ থেকে বি বিন্দু পর্যন্ত। এই এ থেকে বি বিন্দু পর্যন্তটা কি? এ থেকে বি বিন্দু পর্যন্ত, আচ্ছা ছবিটা ওখানে হয়তো আপনার লাইভের কারণে দেখতে পাচ্ছেন না। এ থেকে বি বিন্দু পর্যন্ত, এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত ওয়েভটা, এটা কি জিনিস? এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। এ থেকে বি বিন্দু পর্যন্ত এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। তো এই যে পূর্ণ তরঙ্গটা আছে, এই পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে আলো যেই দূরত্ব অতিক্রম করবে, বা যে কোনো তরঙ্গই যেই দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে আলো যতটুকু সময় নিবে, সেই সময়টাকে আমরা কি বলবো? সেই সময়টাকে আমরা বলবো এটা হচ্ছে তার দোলনকাল বা পর্যায়কাল। এই ক্যাপিটাল টি দিয়ে আমরা কি বুঝাই? ক্যাপিটাল টি দিয়ে আমরা বুঝাই হচ্ছে এটা হচ্ছে তার পর্যায়কাল বা দোলনকাল। এবং এই পর্যায়কাল বা দোলনকালের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। এফ সমান হচ্ছে 1/t। নিশ্চয়ই এটা আপনারা সবাই জানেন যে দোলনকাল কে ব্যস্তানুপাতিক করলে, দোলনকালকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে, আবার তোমাকে যদি বলে যে কোনো একটা তরঙ্গ টি সময়ে n সংখ্যক পূর্ণ দোলন দেয়, টি সময়ে কি করে? টি সময়ে n সংখ্যক পূর্ণ দোলন দেয়। তাহলে টি সময়ে যদি n সংখ্যক পূর্ণ দোলন দেয়, তাহলে একক সময়ে কয়টা পূর্ণ দোলন দিবে? একক সময়ে কয়টা পূর্ণ দোলন দিবে? একক সময়ে পূর্ণ দোলন দিবে হচ্ছে n/t পরিমাণ। একক সময়ে পূর্ণ দোলন দিবে হচ্ছে
n/t পরিমাণ। তো এই যে n/t পরিমাণ পূর্ণ দোলন দিছে, এই n/t মানে আসলে কি? এই n/t মানে হচ্ছে, এটাও আসলে বোঝাচ্ছে হচ্ছে তার কম্পাঙ্ক। একক সময় বা 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় যে কয়টা পূর্ণ দোলন দেয় সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে তার কম্পাঙ্ক। 1 সেকেন্ড সময় যে কয়টা পূর্ণ দোলন দেয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে? তো এইটা দিয়ে হচ্ছে আমরা তার কম্পাঙ্ক বুঝাই দিচ্ছি। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে এই যে দেখেন ল্যামডা এবং এই টি, এই দুইটা জিনিস হচ্ছে একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস হচ্ছে একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আসলে সমতুল্য। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য। দ্যাট মিন্স যদি কারো দোলনকাল, যদি কোনো একটা সরল ছন্দিত স্পন্দন বা কোনো একটা তরঙ্গেরই বলি আমরা, যদি দোলনকাল দেওয়া থাকে মনে করেন 4 সেকেন্ড, দোলনকাল দেওয়া আছে 4 সেকেন্ড এবং তার ওয়েভলেন্থ দেওয়া আছে কত? ওয়েভলেন্থ দেওয়া আছে মনে করলাম হচ্ছে 2, এত বেশি ধরবো, ওয়েভলেন্থ আমরা ধরে নিলাম হচ্ছে 0.2 মিটার। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে দোলনকালের দ্বিগুণ সময়, আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছে? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে দোলনকালের দ্বিগুণ সময়, দোলনকালের দ্বিগুণ সময়ে তরঙ্গটি কত দূরে যাবে? দোলনকালের দ্বিগুণ সময়ে তরঙ্গটি কত দূরে যাবে? তো খেয়াল করেন এদের দুজনের সম্পর্ক সমানুপাতিকের মতো, এই জন্য আমরা এই সমতা জিনিসটা লিখছি। এদের দুজনের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো। তো যদি সমানুপাতিকের মতো হয়, সম্পর্কটা যদি সমানুপাতিকের মতো হয়, তাহলে দোলনকালের দ্বিগুণ সময়, দ্যাট মিন্স দোলনকালকে 2 দিয়ে গুণ করছেন, তখন অতিক্রান্ত দূরত্বকেও কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। দ্যাট মিন্স নতুন দূরত্ব, বা এটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব দিয়ে লিখি। অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু হবে 2 ইনটু ল্যামডা। দ্যাট মিন্স 2 ইনটু ল্যামডা করলে আপনি কত পেয়ে যাবেন? 2 ইনটু ল্যামডা করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে 0.4 মিটার। শোনেন, আমি একটা জিনিস বলি, যারাই হচ্ছে কন্টিনিউয়াসলি খুব গ্রস এবং আজে বাজে অহেতুক কমেন্ট করছেন আর কি, আপনাদের জন্য বলা, সেটা হচ্ছে আপনি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমি পড়াই এবং এরকম কমেন্ট করা মানুষজন আমি আসলে দেখে অভ্যস্ত। আপনার হয়তো এটা পড়ার দরকার নাই, বা আপনি পারেন সবকিছু, বা আপনাকে কেউ একজন বাইরে থেকে বলছে যে এগুলা করার জন্য, আপনি করতেছেন, আপনার ভালো লাগতেছে, আপনি করতেছেন। নাহলে আমার তেমন কিছু বলার নাই আপনাকে। এইটুকু লেখা হয়েছে। আশা করি হয়ে গেছে, আমি চেঞ্জ করলাম। আচ্ছা, শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা প্রভাব আছে। এইটা আপনারা ডিরেক্ট বেসিক ফর্মুলাটা আপনারা এখনো জানেন কিনা আমি জানি না। শব্দের বেগের সাথে তাপমাত্রার যেই ফর্মুলাটা যেটা আমরা ব্যবহার করি কাজে কর্মে, সেটা হচ্ছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই আপনাদের জানা আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগের মান 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। এটা জানেন না যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগের মান 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। সো ওই জায়গা দিয়ে আমরা আসলে বলতে পারি যে যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ v of theta is equals to হচ্ছে হবে হচ্ছে v naught
প্লাস 0.6 ইন্টু এটাকে আমরা ডেল থিটা বলতে পারি বা থিটা বলতে পারি, যাই বলি না কেন। ভি নটটা কি? ভি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। ভি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। আর ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, সো এই জিনিসটা থেকে আপনাদের ম্যাথ আসতে পারে। আর ভি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। স্ক্রিনশট আমি নিয়ে রাখছি আবু তাহের, আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি। ক্লাস শেষ হইলে ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে স্ক্রিনশট চলে যাবে। ক্লাস শেষ হলে আপনাদের গ্রুপে স্ক্রিনশট পৌঁছায় দেওয়া হবে। সো এইটা হচ্ছে শব্দের বেগের একটা সূত্র। এই সূত্র থেকে যদি রিটেন আসে, যদি ভালো ম্যাথ আসে, বড় ম্যাথ আসে, আসতে পারে। অথবা আরেকটা ফর্মুলা যেটা আপনারা অবশ্যই সবাই জানেন, সেটা হচ্ছে শব্দের বেগের মান যে কোনো মাধ্যমে তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। দ্যাট মিন্স ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে √/t। ঠিক আছে, এইটাও আরেকটা সম্পর্ক। এখান থেকে আপনারা এমসিকিউ পাবেন এবং এই জায়গা দিয়ে চাইলে হচ্ছে নতুন সূত্র, এটা আসলে সূত্র বানানোর কিছু নাই, এত সূত্র আসলে কিছু না। ধরেন এই জিনিস যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এখান থেকে v1/v2 is equals to √t1/t2 এটা বসাইতেই পারেন। বুঝতে পারছেন? ওইটা জানা থাকলে এটা আপনি বাইর করে নিতে পারবেন, এটা আহামরি কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হচ্ছে শব্দের বেগ সংক্রান্ত দুটো সূত্র। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে কেন জানি মনে হয় যে যদি একটু ভালো কোশ্চেন যদি স্যাররা দিতে চান, সেটা হলিক্রস কলেজ হতে পারে, সেটা এনডিসি হতে পারে, সেন্ট জোসেফেও সম্ভবত পরীক্ষা হবে, যে কোনো কলেজেই হোক না কেন, কলেজের পরীক্ষায় এই ধরনের ফর্মুলার ম্যাথ বেশ আসার মতো। ঠিক আছে, এই ধরনের ফর্মুলার ম্যাথ আসতেই পারে। ঠিক আছে, এই তো এই হচ্ছে ঘটনা। কোন সূত্রটা কেমনে বের হইলো জারিফ ইকবাল? কোনটার কথা জানতে চাচ্ছেন, উপরেরটা না নিচেরটা? আরেকটা ইনফরমেশন, এটাও আপনারা জানেন যে যদি একটাই শব্দ তরঙ্গ থাকে, তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ হচ্ছে সবচাইতে বেশি, এরপরে হচ্ছে তরল মাধ্যমে শব্দের বেগ, এরপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ। ভিন্ন ভিন্ন মাধ্যম যদি থাকে, তাহলে ভিন্ন ভিন্ন মাধ্যম থাকলে এই হচ্ছে মাধ্যম টু মাধ্যম। যেই মাধ্যমের অ্যাকচুয়ালি ঘনত্ব যত বেশি হবে, যে মাধ্যমের ঘনত্ব যত বেশি, অর্থাৎ যেই মাধ্যমের অণুগুলো যত বেশি কাছাকাছি আছে, সেই মাধ্যমে হচ্ছে শব্দের বেগের মান তত বেশি হবে, সেই মাধ্যমে শব্দের বেগের মান তত বেশি হবে। নিচের সূত্রটা আপনারা দেখেন না? এটা তো বইয়ের সূত্র বোধহয়, এটা তো বইয়ের সূত্র। ক্লাস এই তো আর কি, ক্লাস হলো আর কি, কিছুক্ষণ কি এসে গেল ক্লাস। কতক্ষণ হলে তোমার সুবিধা হয়? সবাই লিখে নিচ্ছেন? দূর ম্যাথ করেন, একটা দুইটা ম্যাথ করেন, তারপরে ছেড়ে দিব। সবার কাছে যেহেতু লেকচার শিট নাই, বেশিক্ষণ হবে না ক্লাস, হয়তো আর 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম।
আপনাকে একটা স্প্রিং দেওয়া আছে, যে স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে। স্প্রিং ধ্রুবকের মান কত আমরা ধরে নিলাম, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে 200 নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের ভ্যালু। তোমাকে বলা হয়েছে, সবাই আমার কথা শুনেন, ইনফরমেশন গুলা শুনতে শুনতে আমার সাথে হচ্ছে মানে ইনফরমেশন গুলো লিখে নেন আর বাংলা কথাগুলো শুনে নেন। একটা স্প্রিং ধ্রুবকের মান, স্প্রিং ধ্রুবকের ভ্যালু হচ্ছে 200 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 200 নিউটন পার মিটার। এই স্প্রিং এ তোমাকে বলা হয়েছে তুমি কি করছো, এই স্প্রিং এর ভিতরে তুমি 5 কেজি ভর ঝুলাই দিছো। স্প্রিং এ কি করছি, স্প্রিং এ আমরা 5 কেজি ভর ঝুলাইছি। স্প্রিং এ 5 কেজি ভর ঝুলালে, খুব ভালো কথা, ঝুলাই দিছেন স্প্রিং এ 5 কেজি ভর। স্প্রিং এ 5 কেজি ভর ঝুলালে আপনাকে কি বাইর করতে হবে, আপনাকে দুইটা জিনিস বাইর করতে হবে। ক নম্বরে বাইর করতে বলছে কি আপনাকে, ক নম্বরে বাইর করতে বলছে স্প্রিং এর প্রসারণ কত হবে। তাহলে ধরেন স্প্রিং ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে, আপনি যদি স্প্রিং ধ্রুবকের ভ্যালু জেনে যান, আপনার স্প্রিং ধ্রুবকের ভ্যালু জানা আছে, কে এর ভ্যালু হচ্ছে 200 নিউটন পার মিটার। এফ এর মান আপনি জানেন না, কিন্তু আপনি জানেন যে এফ ইকুয়ালস টু হচ্ছে এমজি। খুব ভালো কথা, গুড, অনেকেই অ্যান্সার বলে দিচ্ছেন, ভেরি গুড। তাহলে এমজি এর জায়গায় আপনি কি বসাবেন, এমজি এর জায়গায় আপনি বসাবেন 5 ইন্টু 9.8। এক একজন এক এক ধরনের অ্যান্সার বলতেছেন কেন? 5 ইন্টু 9.8 করলে কত হবে? এটা করলে সম্ভবত 49 আসে, তাই না? 49 নিউটন। ক্যালকুলেটর নাই আমার কাছে যদিও, তাহলে এখান থেকে আপনি পাইলেন 49 নিউটন। খুব ভালো কথা। স্প্রিং এর প্রসারণ বাইর করতে হবে, তো আপনার সূত্র জানা আছে। সূত্র কি? সূত্র হচ্ছে F ইকুয়ালস টু হচ্ছে kx। টাইটান, তুই কঠিন প্রশ্ন চাইছিলি এবং খুব কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিছিস বোধহয়। ভালো, এটা খারাপ না। সবাই তো ভুল অ্যান্সার দিছেন বোধহয়, আমি বুঝলাম না সবাই এই 0.245 এটা কইতে পাইছেন? সবাই 0.245 আসছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার অনিন্দ রাহুল ভুল অ্যান্সার দাও কেন? তো ডিস্ট্রাকশন কি বাই করতে হবে, স্প্রিং এর প্রসারণ বাই করতে হবে। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কি আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে f ডিভাইডেড বাই k। f এর ভ্যালু জানেন, k এর ভ্যালু জানেন, বসান। x এর একক আসবে হচ্ছে মিটার, x এর একক আসবে হচ্ছে মিটার। একজন আবার আসছে 0.7 নিয়ে, কেন বাবা? why 0.7? why কোত্থেকে 0.7? কেনই বাই 0.7? ঠিক আছে, এবার খ নাম্বারের কোশ্চেন শুনেন।
মাধ্যমের ঘনত্বের সাথে শব্দের তীব্রতার সম্পর্ক আছে। সচরাচর ঘটনা হচ্ছে যেই মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, সেই মাধ্যমের শব্দের বেগও তত বেশি হবে। মাধ্যম যত ডেন্স হবে শব্দের বেগ তত বেশি হবে। সমানুপাতিক বলা যায় কিনা আমি ঠিক শিওর না। আচ্ছা, খ নম্বরে আপনাকে যেটা বলা হয়েছে, স্প্রিং এর একটা ভর দেওয়া আছে। স্প্রিং এর ভর, এবার স্প্রিং এর ভর কত ধরেন আপনাকে বলে দিল স্প্রিং এর ভর হচ্ছে 200 গ্রাম। স্প্রিং এর ভর দেওয়া আছে হচ্ছে 200 গ্রাম, আপনাকে বলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হয়েছে এই স্প্রিংটার সরণ x এর ভ্যালু দেওয়া আছে। সরণের মান কত? সরণের মান যখন হচ্ছে 0.5 মিটার, তখন তার উপর ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান হচ্ছে ধরে নিলাম 0.3 নিউটন। তাহলে এবার আসেন আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে কথা বলছি। যারাই আছেন একটু দেখেন, একটা স্প্রিং এর ভর দেওয়া আছে কত? স্প্রিং এর ভর দেওয়া আছে হচ্ছে 200 গ্রাম, সরণ হচ্ছে 0.5 মিটার এবং বল হচ্ছে 0.3 নিউটন। এইটুকু দেওয়া আছে আপনাকে। স্প্রিং ধ্রুবকের মান আপনি আগে যেটা পাইছেন আপনি সেটাই ধরে রাখেন, চেঞ্জ করার দরকার নাই। স্প্রিং ধ্রুবকের মান কত? স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে এইটা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবার কাছে? এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে এই স্প্রিং এর দোলনকাল কত বা পর্যায়কাল কত। স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কালটা কত হবে সেটা বের করো। করতে পারবেন? এই স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কাল কত হবে এটা কি বের করা যাবে নাকি যাবে না? প্রশ্ন লেখা হয়েছে না সবার? গুড লিপা, ভেরি গুড। লিপা সরাসরি অ্যান্সার দিয়ে দিছে। তাহলে দেখেন খুব সিম্পল কথা, আমরা স্প্রিং এর দোলনকালের সূত্রটা জানি কিনা? স্প্রিং এর দোলনকালের সূত্রটা কি? স্প্রিং এর দোলনকালের সূত্রটা হচ্ছে T সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার m বাই k। অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছেন, দশমিক কি উল্টাপাল্টা করছেন। T সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার m বাই k। এখন টুয়াইস পাই রুট ওভার m বাই k। এখন এই m বাই k এর ভিতরে আপনি কি করবেন দেখেন, m বাই k এর ভিতরে আপনি ছোট্ট একটু কাহিনী করেন। টুয়াইস পাই ইনটু রুট ওভার দিলাম, m এর সাথে একটা x গুণ করি। আমি m এর সাথে কি করব? m এর সাথে একটা x গুণ করি, নিচে যেই k আছে k এর সাথেও একটা x গুণ করি। তাহলে পরের লাইনে চলে আসি, পরের লাইনটা আমি পাশেই লিখছি, টুয়াইস পাই রুট ওভার m x ডিভাইডেড বাই f। লেখা যায় না? বুঝতে পারছেন? তাইলে এবারে আসেন ডেটা কোনগুলো লিখবেন। আপনি তো এখন 2 নম্বর অঙ্কে আছেন, তাহলে সাম্যাবস্থান থেকে সরণের মান কত? সাম্যাবস্থান থেকে সরণের মান যখন হচ্ছে 0.5, সাম্যাবস্থান থেকে সরণের ভ্যালু যখন হচ্ছে 0.5, তখন তার উপর যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান হচ্ছে 0.3। বুঝেন? এবং সমতাবস্থায় m এর ভ্যালু কত? যেখানে আপনাকে স্প্রিং এর ভর দেওয়া আছে, এই যে স্প্রিং এর ভর, এখন খেয়াল করেন স্প্রিং এর ভরটা কোথায় দেওয়া আছে? স্প্রিং এর ভরটা দেওয়া আছে গ্রাম এককে। এইটাকে আপনি কেজিতে কনভার্ট করবেন। কেজিতে কনভার্ট করে কি লিখবেন?
কেজিতে কনভার্ট করে এটাকে আপনি লিখবেন হচ্ছে 0.2 কেজি। ব্যাস, এবার বসান, ক্যালকুলেশন করেন, এইবার আমাকে বলেন অ্যান্সারটা কি আসে। উল্টাপাল্টা তো অনেক অ্যান্সার দিলেন সবাই মিলে। কে সমান হচ্ছে m ওমেগা স্কয়ার, সো ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে k বাই m, সো ওমেগা সমান হচ্ছে রুট ওভার k বাই m, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। তাহলে তাহলে টি সমান হবে টোয়াইস পাই রুট ওভার m বাই k। কোন বইয়ে লেখা আছে? এইসব আজে বাজে কথা বলেন, বুঝি না ভাই। আমি আসলে আপনাদের সাথে আসলে ঠিক মতো আপনাদেরকে বুঝে পাই নাই। আপনারা একে তো হচ্ছে শুরুতে প্রচুর আবজাব কথা বলছেন, হাই হ্যালো করছেন, যে কটাই হাই হ্যালো করছিস খুব বেশি, ওই কটাকে দেখে দেখে গ্রুপ থেকে ব্যান্ড দিব ভাবছি। যাই হোক, এই হচ্ছে সূত্র। এই সূত্র এখনো আপনার বইতে নাই বোধহয়। আমি এখানে যে সূত্রগুলো লিখছি এগুলো এখনো আপনার বইতে আসে নাই সম্ভবত। ওমেগার সাথে বোধহয় আপনাদের পরিচয় হয় নাই। ওমেগা হচ্ছে, ওমেগাকে বলে হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি এখন বোঝা লাগবে না, ওমেগা বুঝতে হলে বহুত সময় আছে, ইন্টারমিডিয়েটে আসো, ওমেগা কি বুঝাই দিব। ওমেগা ইন্টারমিডিয়েটের জিনিস, এখনই সব বুঝে ফেলালে ইন্টারমিডিয়েট কি করবি, এগুলো লাগবে না। আমি জাস্ট সূত্র চেক করে দেখলাম, সূত্র ভুল করার তো কোনো কারণ দেখি না, তো এই জন্য জাস্ট কে জানি বললো সূত্র ভুল হয়েছে না বইতে কি হয়েছে সেই জন্য চেক করে দেখলাম। হয়েছে না সবার? ক্লিয়ার করলাম পেজ। দুইটি ভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে মনে করো। দুইটি ভিন্ন মাধ্যমে কি দেওয়া আছে? দুইটি ভিন্ন মাধ্যমে দেওয়া আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কত দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য? ধরে নিলাম তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.1 মিটার। দুইটি ভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? দুইটি ভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.1 মিটার। এটা আমরা ধরে নিলাম, খুব ভালো কথা। তার মানে এখানে আমাদের কি কি দেওয়া লাগবে? এখানে আমরা তো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, সেই সাথে আমাকে বলে দিছে যে এখানে উৎস একই। একই উৎস থেকে নির্গত শব্দ এবং দুইটি ভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.1 মিটার। একটা উৎস তোমাকে বলে দিল হচ্ছে, মানে একটা মাধ্যম বলে দিচ্ছে হচ্ছে পানি মাধ্যম, একটা হচ্ছে বায়ু মাধ্যম। একটা হচ্ছে পানি মাধ্যম আর একটা হচ্ছে বায়ু মাধ্যম। ঠিক আছে? আপনাকে বলছে বায়ু মাধ্যমে শব্দের বেগের মান তো আমরা জানি,
তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, শব্দের কম্পাঙ্ক দিয়ে দিব নাকি? কম্পাঙ্ক দিয়ে দিলাম মনে কর। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে, শব্দের কম্পাঙ্ক ধরে নিলাম হচ্ছে 400 হার্টজ। বায়ু মাধ্যমে শব্দের বেগের মান যদি 340 মিটার পার সেকেন্ড হয়, পানি মাধ্যমে শব্দের বেগের মান কত হবে? সেটা কি ঠিকঠাক দিয়েছি কিনা? যেহেতু ডেল ল্যামডার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, ডেল ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? ডেল ল্যামডার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার। এবং আমরা যেহেতু জানি যে ভি অফ ওয়াটার ইজ গ্রেটার দেন ভি অফ এয়ার, সুতরাং ল্যামডা অফ ওয়াটার ইজ গ্রেটার দেন ল্যামডা অফ এয়ার হবে। দ্যাট মিন্স ল্যামডা অফ ওয়াটার minus lambda of air is equals to হচ্ছে 0.1 মিটার। কেউ না বুঝলে জিজ্ঞেস করেন, তো আপনি বেসিক সূত্র কি জানেন? আপনি জানেন v equals to হচ্ছে f lambda। তাহলে ল্যামডা সমান আপনি কি লিখতে পারবেন? ল্যামডা সমান আপনি লিখতে পারবেন v divided by f। তাহলে গুড, একজন অ্যান্সার বলছে। তাহলে যে ল্যামডা অফ ডব্লিউ আছে সেটাকে আপনি বলতে পারবেন ভি অফ ডব্লিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভি অফ এয়ার ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু হচ্ছে 0.1। ব্যাস, এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করেন। দ্যাট মিন্স ভি অফ ডব্লিউ মাইনাস ভি অফ এয়ার ইকুয়ালস টু হচ্ছে 0.1 into f। that means v of w সমান কি আসবে? গুড, সবারই হয়ে গেছে। v of w সমান হচ্ছে 0.1 into f plus v of air। গুড, থ্যাংক ইউ পারসেন সবাই। এই ধরনের ম্যাথ গুলো ঘুরে ফিরে আপনার পরীক্ষায় আসবে, এই ধরনের ম্যাথই আপনার পরীক্ষায় আসবে। সরল দোলক বলে একটা জিনিস আছে, সরল দোলক পড়ছেন নিশ্চয়ই সবাই। সিম্পল পেন্ডুলাম, সরল দোলক নিশ্চয়ই পড়া হয়েছে। এবং সরল দোলকের দোলনকালের যে সূত্রটা আছে ওইটা একটু মনে রাখেন। সরল দোলকের দোলনকালের সূত্রটা কি? দোলনকালের সূত্রটা হচ্ছে t সমান হচ্ছে টয়েস পাই রুট ওভার l ডিভাইডেড বাই g। এই সূত্র জানা আছে না সবার? এই যে ক্যাপিটাল এল আছে, ক্যাপিটাল এল হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য। এই ক্যাপিটাল এল সমান হচ্ছে স্মল এল প্লাস আর, বা এই সূত্র থেকেই ম্যাথ আসতে পারে। টি সমান টয়েস পাই রুট ওভার এল বাই জি। জানা আছে না সরল দোলকের সূত্র সবার? ক্যাপিটাল এল কে কি বলা হয়? ক্যাপিটাল এল কে বলা হয়, এটা হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। জানেন তো নিশ্চয়ই। আর জি সমান কি? জি কে তো চেনে নি, অভিকর্ষ ত্বরণ। টি মানে হচ্ছে তার দোলনকাল বা পর্যায়কাল। ঠিক আছে? তো এই সূত্র দিয়েও ম্যাথ চলে আসতে পারে। আর বাকি যে চ্যাপ্টার আছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ওইটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই। ঠিক আছে? ওখানে ওই ইসিজি মেশিন, ইটিটি মেশিন,
তারপর পিএন জাংশন কি, ডায়োড কি, রেকটিফায়ারের কাজ কি, স্পিকার দিয়ে কি হয়, তেজস্ক্রিয় মৌলগুলা দেখবেন, আলফা বিটা গামা রশ্মি নির্গত হইলে কি হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে জিনিসপত্রগুলো আছে। ঠিক আছে, এক্স রে কাজ কি, এইসব জিনিসপত্রগুলো আছে, এগুলো একটু দেখবেন। যারাই আসলে আমি জানি না সবাই হয়তো ঢাকা শহরে না, ঢাকা শহরে অনেকেই হয়তো না, ঢাকার বাইরে অনেকে আছেন নিশ্চয়ই, যাদের কাছে আসলে লেকচার শিট আছে, P5 লেকচার শিট যাদের কাছে আছে তারা লেকচার শিট থেকে পড়তে পারেন। লেকচার শিটের ভিতরে ইনফরমেশন গুলো একদম সুন্দরভাবে সাজানো আছে। লেকচার শিট পড়তেই হবে এমন কোনো বিষয় নাই আপনার কাছে, মানে লেকচার শিটে মানে যেটা হয়েছে যে আমাদের লেকচার শিটে খুব সুন্দরভাবে জিনিসপত্রগুলো গুছানো আছে। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে ইনফরমেশন গুলা, ঠিক আছে, ইনফরমেশন গুলা, ঠিক আছে, ইনফরমেশন গুলা ভালোভাবে গুছানো আছে। আর হচ্ছে যে কোনো বই থেকে পড়লেও আপনি চলবে, বই থেকে আপনি পড়েন, বই থেকে পড়লেও ইনশাল্লাহ আপনি ভালোই বুঝবেন বলে আমি আশা করি। ঠিক আছে, চ্যাপ্টার 5 কোনটা কোনটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, মইনুল হক, আজকে অ্যাকচুয়ালি আমি একটাই চ্যাপ্টার পড়াবো বলে মানে ইয়ে করে আসছি, কারণ এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি বেশি ম্যাথ আসবে এবং শব্দ তরঙ্গ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা আপনি যেই কলেজের অ্যাডমিশন টেস্টই দেন না কেন, এই তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে আপনাকে ভালো রকম প্রশ্ন ফেস করতে হবে। ঠিক আছে, সেটা আপনি যে কলেজে পরীক্ষা দেন না কেন, একটু নিজেরা এফিশিয়েন্টলি গুছায় নিজের মতো করে পড়েন। আর আপনাদের কারো সাথে হচ্ছে আমার এর আগে দেখা সাক্ষাৎ কথাবার্তা তেমন একটা হয় নাই, আমি জানেন দেখাই হয় নাই, কথা থেকে হবে। কেউ বোধহয় সানরাইজে ফার্স্ট ইয়ারের জন্য আমরা যে কোর্স করাচ্ছি, ফার্স্ট ইয়ারের লেকচার শিট কোথায় পাবেন এগুলা আসলে অফিসিয়াল কথা, এগুলা টিটু ভাইয়ের সাথে আপনারা কথা বললেন, এগুলো আমি জানি না, দুঃখিত। আমার কাছে একটা আছে, চাইলে এটা আমি তোকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেটা বলতেছিলাম, কে টিটু ভাই নাকি কিছু বলবেন? না, টিটু ভাই কিছু বলে নাই। কিরে রাহাত, ক্লাস করলি নাকি? আচ্ছা, আমি বিদায় নিচ্ছি, যাওয়ার আগে নিজের নাম ঠিকানাটা বলে যাই। আমার নাম জাভেদ জিমি। ভাই ভাই, এই ক্লাস শেষ করে দিচ্ছেন? এই তো শেষের দিকে আছি আমরা। আচ্ছা শেষ। আপনি থাকেন, আপনি যায়েন না। না, আমি আপলাইনেই আছি। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছি বুয়েটে, এখন সানরাইজে ক্লাস নিচ্ছি, আরো নানা কিছু করে বেড়াচ্ছি, আগুন বাগুন যা ভাল লাগে। আর করোনাতে বাসায় বেশি সময় দিচ্ছেন, এটা বলেন। করোনাতে বাসায় বেশি সময় দিচ্ছি, করোনা না থাকলে ফার্মগেট অফিসে গিয়ে সময় দিতাম, ফার্মগেটের সানরাইজের অফিসে ক্লাস নিতাম, এখন বাসার থেকে বসে বসে ক্লাস নিচ্ছি, এই আর কি। ভাই, জি ভাই, এখানে যতগুলা পোলাপান ক্লাস করছে সবগুলা নিশ্চয়ই আপনার রেগুলার ক্লাস করা পোলাপান না? না, এগুলা আমাদের সবাই কলেজ অ্যাডমিশনের তো। হ্যাঁ, এরা তো অনেকেই আছে ঢাকার বাইরে আছে, প্রচুর 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 আমার কথা শুনেন, প্রচুর লক্ষ্মী ভালো ভদ্র ছেলেরা ক্লাস করছে, তারা ক্লাস করার চাইতে চ্যাট বেশি করছে, শেষের দিকে গিয়ে কারো কারো ক্লাস করতে মন চাইছে, কেউ কেউ ক্লাস করছে, এই আর কি। এর জন্য আমরা যে জুমে নিব, পরের ক্লাসগুলো সব জুমের মধ্যে নিব, যাতে ওরা চ্যাট না করতে পারে আর কি। হ্যাঁ, কেন জুমে চ্যাট করা যায় না আপনি মনে করছেন? পোলা পাইন আমার আপনার চাইতে বহুত গুণে অ্যাডভান্স ভাই, ওখান থেকে আউট করে দিব, এলো ঝামেলা, বুঝছেন? কারণ ওরা পড়তে এসে যদি আসা যাই হোক, এটা আমরা ফেসবুকে না বলি। আচ্ছা, ফেসবুকে বলবো না, ঠিক আছে। ঠিক আছে, পোলাপান পড়ালেখা করেন। শুনেন, আমি বলি কলেজ অ্যাডমিশন এমন আহামরি কিছু না, কলেজ অ্যাডমিশন খুবই সহজ, এবং আমরা জানি ব্রো জারিফ, আমরা জানি জুমে চ্যাট করা যায়, এডি আমরা জানি, গালি খাইস না আমার, আর আমার সামনে অতিরিক্ত স্মার্টনেস একদমই দেখাবেন না,
আপনি অনেক স্মার্ট মানুষ, আমার চাইতে অনেক বেশি স্মার্ট হইতে পারেন, সেটা আমার সামনে দেখানো যাবে না, কারণ আমার চাইতে বেশি স্মার্ট কাউকে দেখলে তো আসলে আমার ভালো লাগবে না, তাই না? জুমের আইডি পাসওয়ার্ড তোকে পৌঁছায় দিবে বাসায় গিয়ে, ঠিক আছে? হাজার স্মার্টনেস দেখাবেন না। পড়তে আসছেন পড়বেন, পড়তে ভালো না লাগলে পড়বেন না, চুপ করে থাকবেন বা বের হয়ে যাবেন, বা আপনাকে তো কেউ দেখতে বাধ্য করে নাই, আপনি এখানে গণহারে হাই হ্যালো হেন তেন এত কথা কিসের? পড়তে ভালো না লাগলে পড়বেন না, চলে যাবেন, সমস্যা কি? হ্যাঁ বলেন, কি হয়েছে? আচ্ছা জিমি ভাই, অসুবিধা নাই যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে পড়ার সময়, যে দেখবে যে আমাকে কেউ ডিস্টার্ব করে নাই। পড়ার অপরিতে যদি মনে করেন যে সারা মেসেজ চালাচালি করে, হ্যাঁ, এর জন্য আমরা এই যে আগে যেটাতে নিতাম ফেসবুক গ্রুপে, ওটা বাদ দিয়ে এই কারণে আমরা জুমে নিচ্ছি, কারণ এখান থেকে ওকে আমি আনমুট করে দিতে পারবো, ঠিক আছে, মুট করে দিতে পারবো কিংবা বের করে দিতে পারবো, এই কারণেই জুমে নিচ্ছি। বের কেন করে দিবে? দেখা বেরা নাই। হ্যাঁ বলেন। ঠিক আছে ভাইয়া, তাহলে ক্লাস শেষ করে দিলেন? তাহলে কি আমি বিদায় নিব? আপনার আরো কথাবার্তা আছে? না না, শেষ। আর ওদের লাস্ট, আচ্ছা এটা তো নোটিশ পেয়ে যাবে ওরা, হ্যাঁ ওকে, আচ্ছা আমি বিদায় নিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েলকাম।